আরে ছাড়, আর আদর করা লাগবে না, আগে শোন। তারপর নয়নের কাছ থেকে নীলার ঠিকানা এবং ও হাসপাতালে কবে জব নিয়েছে সেটা শুনলাম। কিন্তু দোস্ত, আমার একটা খটকা লাগছে। কি আবার? আমি শুনতে ভুলে গেছি যে ওর বিয়ে হয়েছে কি হয়নি। যদি ওর বিয়ে হয়ে যায়? তুই আবার এই কথা বলছিস? আমার বিশ্বাস যে নীলা এখনো বিয়ে করেনি। এখন তাড়াতাড়ি চল, ওদের বাসায় যাই। যেই বলা সেই কাজ। আমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে সকাল 11টার দিকে রওনা হলাম নীলার বাসার উদ্দেশ্যে। হয়তো ও এই সময় বাসায় নেই, নির্ঘাত হাসপাতালে। আগে শুনেছিলাম নীলার আম্মুর সঙ্গে ও একাই থাকে। আমরা দুইজন সিএনজি করে ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। এই যে চাচা, বাসায় কি কেউ আছে? জি না, খালাম মার্কেটে গেছে। কখন আসবে বলতে পারেন কি? ঠিক জানি না। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বলেই নয়ন আর আমি সেখান থেকে চলে আসি। এখন কি করি? নয়ন চল, হাসপাতালে যাব। দুইজন হাসপাতালে গেলাম। এক নার্সকে ডেকে জিজ্ঞেস করলাম, এই যে নার্স, ডক্টর নীলা কি হাসপাতালে আছে? ডক্টর নীলা রুগী দেখছেন, বের হতে একটু সময় লাগবে, আপনারা বসুন। ওকে। দেখে যদি তোকে ইগনোর করে তাহলে কি করবি? ইগনোর করাটাই স্বাভাবিক। দেখি দেখা করে, কাজ না হলে সোজা নীলার আরও কাছে যাব বিকেলের দিকে। আমরা কথা বলতে বলতে নীলা আইসিইউ থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখা মাত্রই দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর হন হন করে তার কেবিনের দিকে হাঁটা ধরলে আমি তার কেবিনের সামনেই হাতটা ধরে ফেলি। এটা দেখে নয়ন সেখান থেকে চলে যায়। দাঁড়াও নীলা, আমার কিছু কথা আছে তোমার সাথে। আমার হাত ছাড়ুন। না, ছাড়বো না, আগে আমার কথা শুনতে হবে। আমার হাত ছাড়ুন বলছি, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। না, তোমাকে শুনতে হবে। আমি যে তোমাকে এখনো ভালোবাসি নীলা। আমি বলতেই ঠাস ঠাস করে নীলা আমার গালে জ্বর বসিয়ে দিল। কেন আজ মনে পড়লো আমার কথা? তোর জন্য, শুধু তোর জন্য আমি আজ। বলতে চেয়েও বলল না নীলা। হনহন করে নিজের কেবিনে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। সবাই আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে বাইরে চলে আসলাম। নীলা আমাকে এভাবে সবার সামনে অপমান করতে পারলো? কি এমন বলেছিলাম আমি? জানি তার হাত ধরার অধিকার আমার নেই, কিন্তু অন্তত আমার কথাটুকু শুনতে পারতো। বাইরে আসতেই নয়নকে দেখতে পেলাম। কি রে, তোর মুখ এত ভারী কেন? কিছু কি হয়েছে? তারপর ওকে সব খুলে বললাম। শুনেই নয়ন রেগে বলল, কি? ওই মেয়ের এত বড় সাহস? তুই দাঁড়া, আমি আসতেছি। ওকে থামিয়ে দিয়ে বললাম, না দোস্ত, যাস না প্লিজ। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে আমরা বাসায় চলে গেলাম। ওইদিকে নীলা নিজের কেবিনে ঢুকে টেবিলে মাথা নিচু করে কাঁদছে। পাশে দাঁড়িয়ে থাকা নার্স তাকে সান্ত্বনা দিচ্ছে। মনটা ভীষণ খারাপ। নীলার এমন ব্যবহারে সত্যি বড়ই অবাক আমি। আগে রিলেশনে থাকার সময় কখনো নীলা আমার সঙ্গে এমন উঁচু গলায় কথা বলার সাহস পর্যন্ত পাইনি, কিন্তু আজ সে আমাকে গালে চড় বসিয়ে দিল। কিন্তু সে কি এমন বলতে চেয়েছিল যা সে বলতে চেয়েও বলল না? আমার এসব ভাবতে ভাবতে চোখের কোণায় জল এসে গেল। ভাবলাম, না আর না, আমি কখনোই আর ওর সামনে যাব না। তখনই নয়নের ফোন ধরতেই, কি রে, কি করছিস? এই তো শুয়ে আছি। তুই না আজকে নীলাদের বাসায় যেতে চেয়েছিলি? না রে, আমি আর এসব বিষয়ে জড়াতে চাই না। এত তাড়াতাড়ি হার মেনে নিলি? এই তুই আবির, একটা সামান্য মেয়ের কাছে হেরে যাস? বন্ধু, নিজের মাঝে বিশ্বাস রাখতে শেখ, বুঝলি? তুই যদি একবার নীলাকে হারিয়ে ফেলিস তাহলে সে সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাবে। জীবন একটাই, বুঝছিস? নয়নের এসব কথা শুনে নিজের প্রতি একটা ফিলিংস পাচ্ছি এখন। নয়ন বলে উঠল, আর তাছাড়া আমি কিছুক্ষণ আগে তার এক কলিংয়ের মাঝে জানতে পারলাম যে নীলার এখনো বিয়ে হয়নি এবং তোকে গালে চড় মারার পর তার কেবিনে গিয়ে কান্না করেছিল। এটা কথা শোনার পরে আমি লাফিয়ে উঠি। তুই কিভাবে জানলি? ওখানে পরে আবার গিয়েছিলাম, নার্সের কাছ থেকে এসব জানতে পারি। নয়ন, তুই রেডি হয়ে বাইরে আয়, আমরা তাদের বাসায় যাব তার আম্মুর সঙ্গে কথা বলতে। যেই ভাবা সেই কাজ, গাড়ি করে বেরিয়ে পড়লাম। তাদের বাসার দারোয়ান দরজা খুলে দিল। তাদের বাসার মেইন দরজায় বেল বাজাতেই এক মুরব্বি এসে দরজা খুলে দিলেন। বুঝলাম এটাই নীলার আম্মু, অর্থাৎ আমার ভবিষ্যৎ শাশুড়ি। দেখে আমরা সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে বাবা? আন্টি, আমরা নীলার কলেজের ফ্রেন্ড। নীলা কি বাসায় আছে? ও আচ্ছা, না নীলা বাসায় নেই। আন্টি, আসলে আপনাকে একটা কথা বলার ছিল। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। তোমরা বসো, আমি চা বানিয়ে আনছি। না আন্টি, থাক, আমরা চা খাবো না।
আসলে আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলার ছিল, কিন্তু কথাটা কিভাবে যে বলি। আরে সমস্যা নেই, তোমরা নির্দ্বিধায় বলতে পারো। আসলে আন্টি, আমি আপনার মেয়ে নীলাকে ভালোবাসি। কি বলছো তুমি? জি আন্টি, আমি ঠিকই বলছি। আপনি হয়তো এর আগে আমাকে কোথাও দেখেননি, কিন্তু আমি আপনাকে না দেখলেও নীলার কাছে আপনার কথা অনেক শুনেছি। নীলার আম্মু কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু বাবা, এগুলো হলো কবে? নীলা তো এর আগে আমাকে কোনো কিছুই বলেনি। আন্টি, আমাকে ভুল ভাববেন না, আমি আপনাকে সব সত্যি কথা বলতে চাই। কারণ আমি নীলাকে যে পরিমাণ মিথ্যা কথা বলেছি তা একই মিথ্যা কথা আপনাকে বলে আমি আপনাকে ছোট করতে চাই না। আসলে নীলা আর আমি রাজশাহীতে একসঙ্গে একই ব্যাচে পড়তাম। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বললাম। আমার সব কথা শুনে নীলার আম্মু কিছুটা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, কারণ অতীতের কথা বলতে বলতে চোখের কোণে পানি চলে এসেছিল আমার। আন্টি বিশ্বাস করুন, আবির খুব ভালো একটা ছেলে। সে হয়তো আগে ভুল করেছে, কিন্তু নীলা তাকে তার ভুল শুধরানোর একটিবারও সুযোগ দেয়নি। কিন্তু এখন সে তার ভুল শুধরিয়ে নিতে চায়। প্লিজ আপনি না করবেন না। নীলার আম্মু কিছুক্ষণ ভাবার পর বলল, আমি জানতাম আমার মেয়ে কাউকে না কাউকে ভালোবাসে, হয়তো সে তার জীবনে ছিল, নয়তো এখন চলে গেছে, যার কারণে সে বিয়ে করতে চায় না। আমি তাকে অনেক প্রেশার দিয়েছি বিয়ের জন্য, অতঃপর সে রাজি হয়েছে। আমি নীলার আম্মুর কথা শুনে কিছুটা অবাক, আবার আনন্দিত হলাম। তার মানে নীলা এখনও কি আমাকে ভালোবাসে? তার জন্য তার আম্মুকে বিয়ের জন্য না করতো? আর না, আমি যে করি হোক ওকেই বিয়ে করব। অনেক কষ্ট দিয়ে ফেলেছি ওকে, সে অভিমান করে আমাকে এড়িয়ে চলে। ভাবতে ভাবতে নীলার আম্মু বলে উঠল, তাই বাবা, আমি সিদ্ধান্ত নিলাম নীলার সঙ্গে তোমার বিয়ে হবে। কথাটি শোনার পর কী রকম ভালো লেগেছিল তা বলার বাইরে। অনেক ধন্যবাদ আন্টি। আন্টি না, আম্মু বলবা আমাকে। কথাটি শুনে লজ্জা পেলাম। কিরে, মেয়ের মতো লজ্জা পাচ্ছিস কি লাগা? কিন্তু আম্মু, সে আমাকে বিয়ে করতে চাইবে তো? সে তো আমাকে এড়িয়ে চলে। ওসব তুমি আমার উপর ছেড়ে দাও। তারপর নীলার আম্মুকে সালাম দিয়ে সেখান থেকে চলে আসলাম। খুব আনন্দ লাগছে। কিরে, এখন মিষ্টি খাওয়া? তারপর নয়নকে হোটেলে নিয়ে গিয়ে পেট পুড়ে খাওয়ালাম। তারপর ডাইরেক্ট বাসায়। আমি জানি নীলাকে পাওয়ার ইচ্ছে আমার একার নয়, তারও আছে। কথায় আছে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। ও আমার জন্য এতদিন বিয়ে করতে চায়নি, শুধু আমার জন্য অপেক্ষা করে গেছে। কিন্তু এখন আমাকে দেখে অভিমান নিয়ে ওর আম্মুকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। এখন এভাবে হবে না, তাই আবার নীলার সঙ্গে দেখা করতে যাব। বিকেলের দিকে গাড়ি নিয়ে আবার হাসপাতালে গেলাম একাই। ভেতরে সোজা এক নার্সের কাছে গেলাম। নার্স আমাকে দেখতেই, এই কি হয়েছে আপনার? বসুন বসুন, আমি ডক্টরকে ডাকছি। কি পাঠক পাঠিকারা, বুঝতেছেন না তো? আমি জানি নীলা এমনি অমনি আমার সঙ্গে কথা বলবে না, তাই হাতটা হালকা করে কেটে দিয়েছি। হয়তো এটা পাগলামি। নার্স সঙ্গে সঙ্গে আমাকে নীলার কেবিনে নিয়ে গেল। আমাকে নীলা এমন অবস্থায় দেখে কিছুটা অবাক, আবার কিছুটা ভয়ও পেয়ে গেল। আমি নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। জানি নীলা এখান থেকে চলে যেতে চাচ্ছে, কিন্তু যেতে পারছে না, কেননা এটা তার কর্তব্য। নীলা আমার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে আর চোখে আমার দিকে তাকাচ্ছে। তার এমন ভঙ্গিমা দেখে খুব ভালো লাগছে। আমি বললাম, মেডিসিন দেবেন না? নীলা বলে উঠল, আপনি রেস্ট নিন, আমি মেডিসিন দিচ্ছি। সে উঠতে গেলেই আমি আবার তার হাত চেপে ধরি। নীলা প্লিজ, হয়তো এটা জীবনের শেষ সময়, এটা রাগ অভিমান করে থাকার সময় নয়। হাত ছাড়ুন, এটা হসপিটাল, আপনি আপনার কথা বাইরে বলতে পারেন। না, আমি হাত ছাড়বো না। নীলা রেগে হাত ছাড়িয়ে নিয়ে, তুমি নিজেকে কি মনে করো? তুমি যখন ইচ্ছে অন্য মেয়ের সঙ্গে ঘুরবা, আবার তাদের সঙ্গে ঘোরা শেষ হয়ে গেলে আবার আমার কাছে ফিরে আসবা, আর আমি মেনে নিব? আমি অন্য মেয়েদের মতো না আবির, যে অনেক ছেলের সঙ্গে রিলেশন করব। তোমাকে আমি কম ভালোবাসিনি আবির, নিজের থেকেও অনেক বেশি ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু এখন আর তোমায় ভালোবাসি না। কথাগুলো বলতে বলতে নীলার চোখে পানি চলে আসলো। তাহলে এখন আমায় না ভালোবেসে থাকলে কেন আজ পর্যন্ত বিয়ে করনি? কেন আমাকে দেখে দূরে সরে যাও? তুমি আমাকে না ভালোবেসে থাকলে কখনো আমার উপর অভিমান করে থাকতে না। আমার কথাগুলো শোনার পর নীলা কিছুক্ষণের জন্য চুপ করে রইল। নীলা, এমনকি তুমি আমার ভুল শুধরিয়ে নেওয়ার একটা চান্সও দাও নাই। বিশ্বাস করো, তুমি না বলে চলে আসার পর থেকে আমি তোমাকে অনেকবার খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। লক্ষ্য করলাম নীলার চোখে পানি। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরবর্তী পার্ট মিস না করতে চাইলে
ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।